Welcome to Tripura Info News Update. শুভ সকাল 2025-এর নববর্ষের সবাইকে শুভেচ্ছা। মিডিয়া বন্ধুদের আজকে আমাদের এই প্রেস মিট ডাকার একটাই কারণ, আমরা শুনলাম আগামী 11 তারিখ জিএমপি বা গণমুক্তি পরিষদ রাজভবন অভিযান করবেন কিছু দাবির ভিত্তিতে। এটা আমরা শুনলাম বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে। এই জন্য আপনাদেরকে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, আপনাদের মাধ্যমে আমাদের কিছু বক্তব্য তুলে ধরার জন্য। এই 2018 থেকে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যতে যে ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে জনজাতিদের, 2014 থেকে কেন্দ্র সরকার থেকে যে প্রকল্প, 2018 থেকে এই পর্যন্ত যে প্রকল্প, আমরা কোনোদিন আশা করিনি এতটুকু ডেভেলপমেন্ট হবে। এই ডেভেলপমেন্ট পয়েন্টগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। একলব্য স্কুল থেকে আমাদের 12টা অ্যাসপিরেশন ব্লক, সিএম রাবার মিশন, ব্রু সেটেলমেন্ট, 23 বছরের একটা ক্রনিক ডিজিজের মতো, যেটা সিপিএম কংগ্রেসের সময় কিছু হয়নি। কংগ্রেস ছিল কেন্দ্রতে, সিপিএম ত্রিপুরাতে। এরপরে আমরা পেলাম কোনোদিন আন্দোলন না করার পরেও একটা মাইলেজ জনজাতিদের, এয়ারপোর্টকে রিনেমিং করে এমবিবি এয়ারপোর্ট করা, আমাদের 19 অগাস্টকে মহারাজা বীর বিক্রমের বার্থডে হিসাবে আমরা পালন করা, গড়িয়া পূজাকে 2 দিন বাড়ানো, টিআরআই বা ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটকে আমরা করলাম, লেম্বুছড়াতে ট্রান্সফার করলাম, প্রচুর জায়গা। এরপরে আমরা পেলাম আরো সিএম রাবার মিশন থেকে শুরু করে আমাদের ত্রিপুরা জনজাতিদেরকে সম্মান দেওয়ার জন্য কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে যে আমাদের যে জনজাতিরা বিভিন্ন ক্ষেত্রে যে স্কিল প্রমাণ করেছে, তার জন্য যে পুরস্কার পাওয়া গেছে, তার মধ্যে থাঙ্গা দাল্লং থেকে শুরু করে বেনিচন্দ্র জমাতিয়া, সত্যরাম রিয়াং, এনসি দেববর্মা, বিক্রম বাহাদুর জমাতিয়া, স্মৃতিরেখা চাকমা, আমাদের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা, তরুবালা দেববর্মা, এইগুলা আমাদের পদ্মশ্রী পেয়েছে। এটা বিজেপির পক্ষেই সম্ভব। সিপিএম এবং কংগ্রেস কোনোদিন এই ত্রিপুরার বুকে জনজাতি আছে কিনা কোনোদিন চিন্তাই করেনি ওরা। আর আমরা পেলাম সেন্টিমেন্ট ছিল জনজাতিদের যে রিনেমিং করা, কি বড়মোড়াকে হাথাই কতর করা, আমরা আমাদের 18 মোড়াকে হাসুক বেরেম, গন্ডা সড়কে গন্ডা তুইসা, বেদ সড়কে রায় তুইসা, যেমন দোমা সড়কে হকু তুইসা, এইরকম করে প্রচুর আমাদের সেন্টিমেন্টকে রক্ষা করার জন্য এই ভারতীয় জনতা পার্টি করেছে। শুধু এইটা না, স্পেশাল প্যাকেজ আমাদেরকে দিয়েছে সিএম রাবার মিশন। আমাদের যে টার্গেট ছিল 30,000 হেক্টর, এটা চলছে কাজ। শুধু এটা না, সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস, যারা স্কুলে যায়নি, যারা ড্রপ আউট, তাদেরকে স্পেশাল কোচিং করার পরে তাদেরকে আপগ্রেডেশন করা। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, যেমন ওয়াক বানিয়া থেকে শুরু করে উন বানিয়া, চিকন বানিয়া, সবটাই আমাদেরকে দিয়েছে। আর বিশেষ করে স্টাইপেন্ড ম্যাটার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে আমরা দেখলাম প্রথমে 55, এখন 65, এখন 80 রুপিস, এখন 120 টাকার করারও একটা প্রপোজাল ছিল। তো এইটুকু আরও আছে, ডেভেলপমেন্ট চলছে,
কিন্তু সিপিএম কি বলে, ডেভেলপমেন্ট কিছু হয়নি। আমি দেখলাম বিভিন্ন ফুটেজে তাদেরকে, নো ইলেকট্রিফিকেশন, রেগার কাজ নেই, ইয়ে নেই, চাকরি নেই, বা ইয়ে ট্রাইবালদের কোনো কিছু হয়নি, যুবকদের কোনো কিছু হয়নি। শুধু এটা না, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কোনো দিন সিপিএম হোক কংগ্রেসে হোক, আমরা কয়েক বছর ধরে দেখলাম কোনো নতুন বিল্ডিংয়ে হয়নি। কিন্তু এখন 2018 থেকে উমেন কলেজে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হোস্টেল খুলেছে, এখন গন্ডাছড়াতে কলেজে হোস্টেল খুলেছে, এরকম 4-5টা আরও কনস্ট্রাকশন হবে। অভয়নগরে বয়েজ হোস্টেল হবে 100টা সিটের। এইরকম করে যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা সিপিএম বলে ডেভেলপমেন্ট কিছু হয়নি। আমরা দেখলাম, এখন চ্যালেঞ্জ করতে চাই আমরা আপনাদের মাধ্যমে, কোনো জায়গাতে অনেক জায়গাতে ইলেকট্রিফিকেশন হয়নি। আমরা বলবো সিপিএম বন্ধুদেরকে বলবো, আজকে যদি আমাদেরকে কোনো ভিলেজ কমিটি, কোনো গ্রাম, কোনো ওয়ার্ড যদি আমাদেরকে চিহ্নিত করে দেয়, আমরা বলবো ডিএসসিসিএল মিনিস্টারকে বলবো উইদিন শর্ট টার্মের মধ্যে আমরা দেব। আগে কোনোদিন আমরা চিন্তা করতে পারিনি এরকম ডেভেলপমেন্ট হবে। এই জন্যই সিপিএম যে আন্দোলনের পদক্ষেপ নিচ্ছে, রাজভবন অভিযান, এটা ইউজলেস আমরা বলবো। দেখা যাচ্ছে যে সময় সময় সিপিএম যেমন করেছে, আপনাদের শরিক দল পিপরামাথাও এটা নিয়ে সরব। তো আপনারা কি চান, এই ভিলেজ কমিটি ইলেকশনটা পক্ষে কি বলবেন? ভিলেজ কমিটি ইলেকশন হবে, কিন্তু এখানে ব্রু সেটেলমেন্টের কিছু ইয়েরা আছে, এখনো তাদের নাম নথিভুক্ত হয়নি সব জায়গাতে। ওই ব্রু সেটেলমেন্টের কিছু প্রবলেম আছে, এটার জন্যই হয়নি। কিন্তু শর্টলি আমাদের সরকার চাইছে যে ভিলেজ কমিটি নির্বাচন করে এডিসি এলাকাকে ডেভেলপমেন্ট করার জন্য এরকম প্ল্যান আছে। সরকার থেকে তো কোনো চিঠি দেওয়া হয়নি নির্বাচন কমিশন। সরকার এখন চিন্তা করবে, নির্বাচন কমিশন আর সরকার তো একই জায়গাতে, তো দেবে, চিঠি দেবে। কিন্তু এখন যেহেতু রিয়াং শরণার্থীদের সব নথিভুক্ত হয়নি, ভোটার লিস্টে এখনো তাদের নাম আসেনি, স্ক্রুটিনি চলছে। এই জন্যে যারা আসলো তাদের নাম ওইখানে একবার হয়েছে, স্ক্রুটিনি করে ঠিক করার পরে হয়তো এটা পাঠাবে চিফ ইলেকশন কমিশন, যখন ক্লিয়ার হবে তখন পাঠাবে। স্যার, দেখা গেছে যে শুধু লোকসভায় নির্বাচনে রিয়াং শরণার্থীরা ভোট দিয়েছে, আপনারা এডিসি ডেভেলপমেন্টের কথা বলছেন, তাহলে আজকে 3.5 থেকে 4 বছর হয়ে গেছে এডিসি ইলেকশন হচ্ছে না, সেটা নিয়ে তো কখনো আপনাদের সরব হতে দেখা যায়। এডিসি ইলেকশন হচ্ছে না বলতে ডেভেলপমেন্ট হয় না এরকম না। 58 ব্লকের মধ্যে 43টা বিএসসি চেয়ারম্যান আছে, প্রত্যেকটা বিএসসিতে ভিলেজ কমিটি আছে। ওই ভিলেজ কমিটিকে ডেভেলপমেন্ট করার জন্য বিএসসির মাধ্যমে ফান্ড যায়। তাহলে কি, যেটা এডিসির মধ্যে ব্লক আছে, ওই ব্লকের মাধ্যমে বিএসসি ডেভেলপমেন্ট করার জন্য যে স্কিম, যে টাকা, যে প্রকল্পটা গেল, ওইটাকে আপনারা মানবেন না? যে বিএসসি এডিসিতে আছে, ওই এডিসির মাধ্যমে, ওই বিএসসির মাধ্যমে ডেভেলপমেন্ট হলে এটাই তো এডিসির ডেভেলপমেন্ট। শুধু এডিসি প্রশাসনের কাছে টাকা গেলেই এডিসি ডেভেলপমেন্ট হবে তাই তো না। এখন সাইমালটেনিয়াসলি ডেভেলপমেন্ট এইরকম যে রাজ্য সরকার ব্লক অ্যাডভাইজারি কমিটি, 43টা ব্লক অ্যাডভাইজারি কমিটির মাধ্যমে 587টা ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি করার জন্যে সব প্রকল্প পাঠায়। অ্যাপার্ট ফ্রম বিএসসি, জোনাল সাব জোনাল মাধ্যমে ডেভেলপমেন্ট করার জন্যও এডিসি মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে টাকা পাঠায়। তাহলে কোন জায়গাতে গ্যাপ? ডাবল ডেকর সিস্টেম ডেভেলপমেন্ট হচ্ছে। জিএমপি যে দাবি, এই দাবিগুলো মানেন না। এই দাবি মানব কেন? তারা যে ভুল তথ্য দিয়ে, এখন রেগা হয়নি, ইলেকট্রিফিকেশন হয়নি, এখন এডুকেশন সিস্টেম হয়নি, এই বলে তো মানব না। এখন প্রথমে আমি ভিলেজ কমিটি নির্বাচন প্রসঙ্গতা আরো একটা সময় কথাই বলবো,
করে মতার এমডিসি বা আপনিও এডিসির অধিবেশনে দেখছে, অধিবেশনে তারা প্রস্তাব বই আনছে রাজ্য সরকার এডিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, অবরুদ্ধ করতেছে। উনি ম্যাচদা বর্ম বেশ কয়েকবার এখন কি সে আর্থিক অবস্থান কেটে গেছে না মতা সরকার আসার পর এই সুর পাল্টাই গেছে? আগেও ছিল না, এখনো এরকম কোনো সমস্যা নেই। এখন অনারেবল সিএম এডিসির পূর্ণচন্দ্র জমাতিয়া এবং এখন ক্যাবিনেট মিনিস্টার অনিমেষ বাবু, ওনারাও বলতে পারবেন না। আমি গতকালও গেলাম ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডাইরেক্টরে, ইচ অ্যান্ড এভরি কোয়ার্টারলি টাকা পাঠানো হয়, সব টাকাই পাঠানো হয়, কোনো পেন্ডিং নেই। এখানে ওনারা বলেছেন, এডিসি অথরিটি বলেছে আমাদের যা টাকা পাও না এখন আমরা পাই, আগে যেহেতু পেন্ডিং থাকলেও এখন আর থাকে না। আগে বলতে সিপিএমের আমলেও তারা পেন্ডিং ছিল, কিন্তু প্রথমে তারা ইউসি দিতে পারছে না, এডিসি অথরিটি ইস্যু যদি সাবমিট না হয় কিভাবে টাকা দেবে। এখন ইস্যু কমপ্লিট, টাকাও দেওয়া হয়, এখনো কোনো পেন্ডিং নাই, এখন অতিরিক্ত টাকা দেওয়া হয়, অতিরিক্ত দেওয়া হয়েছে। এবং গত 2023 সালের একটা রিপোর্ট বানিয়েছে, রিপোর্টে এসটি যে রিজার্ভেশন সিটগুলো আছে পূরণ হচ্ছে না, এটা 50% নেমে আসছে। এটা কিন্তু আপনাদের গভর্নমেন্টের দেওয়া সেন্ট্রাল। এটা কি স্টেট গভর্নমেন্টের? সারা ভারতবর্ষে স্টেট গভর্নমেন্টের মধ্যে আমাদের যে এসটি ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে প্রায় 46%। সারা ভারতবর্ষে তো আমরা কি বলবো, ন্যাশনাল পলিসি, কিন্তু স্টেট গভর্নমেন্টের 31% এখনো রিজার্ভ। আমি বলছি এখনো সিট খালি আছে, এটা পূরণ করা হচ্ছে না। আমাদের ত্রিপুরাতে 46%। সিট খালি শুধু এসটি সিট না, এসটি সিট, এসসি সিট, ইউআর সিট অনেক জায়গাতে বেকেন্ট আছে। আমি এসটির কথা বলছি, বাকি দায়িত্ব তো নিতে হবে। এসটিতে বেকেন্ট আছে, বেকেন্ট তো সব জায়গাতে আছে। না না, ধারাবাহিকভাবে তো SC আপনারা দেখছেন না, ধারাবাহিকভাবে কিন্তু পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে নতুন নিয়োগের ক্ষেত্রে। ওইখানে সে আপনারা দেখুন এসটি এসসি কোটা ফিল আপ করা হচ্ছে কিনা এইগুলা। আমি বলছি শূন্য পদ আছে, পূরণ করা হচ্ছে না ত্রিপুরার ক্ষেত্রে। ধারাবাহিকভাবে নেওয়া হইতেছে, ধারাবাহিকভাবে নেওয়া হইতেছে, পর্যায়ে এটা- পর্যায়ে নেওয়া হইতেছে, 200-300 করে তো প্রায় মোটামুটি নেওয়া এটা হচ্ছে। দেখুন, এটা মুখরোচক তাদের বক্তব্য ছাড়া কিছু না। আপনাদের হিসাব সিপিএম এর আমলে সবচেয়ে বেশি কোটা পূরণ হয় না। আমরা দেখলাম ডি গ্রুপে অলমোস্ট 31-এর মধ্যে 24% ফিল আপ, বি গ্রুপের মধ্যে একদম নেগলিজেবল, একদম ইয়ের মধ্যে আরো অফিসার হায়ার ক্যাটাগরিতে আরো নেগলিজেবল কোটা পূরণ হয় না। আমরা এখানে ডিপার্টমেন্টে গেলেই সব পাওয়া যায়। তো ওনারা যেটা বললেন এটা বাস্তব না, কারণ প্রত্যেক ডিপার্টমেন্টেরই প্রত্যেক এসসি এসসি ওবিসি প্রত্যেকটারই সিট ভ্যাকেন্ট থাকে। এটা তো সরকার টাইম টু টাইম অ্যাজ পার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল এটা ফিল আপ হচ্ছে, এক্সাম হচ্ছে, নিচ্ছে। আজকে টিএসআর একটা আন্দোলন করছে 2019 সালের ঘটনা মামলায় মাধববাড়ি। এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত স্টেট গভর্নমেন্ট টিএসআর টিএসএফ তো এটা প্রেসার গ্রুপ, নন পলিটিক্যাল। তারা যেমন এসএফআই, এনইস, ইউআই এর মতো না, তারা পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যাটাচ না, তারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে। ওরা না থাকে টিপ্রামথার সঙ্গে, না থাকে আইপিএফটির সঙ্গে, না থাকে বিজেপির সঙ্গে, ওরা প্রেসার গ্রুপ। যেমন ইয়ের মতো মিজোরামের এমজেডপি মিউজিউ জেওলাইপল বা মেঘালয়ের খাসি স্টুডেন্ট ইউনিয়নের মতো তারা প্রেসার গ্রুপ, সবাইকে প্রেসার করতে পারে। যখন যে সরকার আসে প্রেসার দরকার হয় প্রেসার করে, প্রেসার যদি করার দরকার না থাকে সুযোগ নেই তারা। তাদের যে বক্তব্য যে মাধববাড়ির ঘটনা, গুলিকাণ্ডের ঘটনা আন্দোলন করছিল, ওই সময় ওই ঘটনা নিয়ে কি স্টেট গভর্নমেন্ট কোনো রিপোর্ট ফাইল করছে বা রাজ্য সরকার তরফ থেকে কি রাজ্যবাসী এই ঘটনাটার প্রেক্ষিতে কিছু জানে? এই ব্যাপারে তো আমার কোনো জানা নেই, কিন্তু এইরকম টিএসএফ শুধু মাধববাড়ির ঘটনা না। আমার বক্তব্য হলো 19-এর পর 24-25 এখন পর্যন্ত রিপোর্ট জানাইতে পারছে না। সিপিএম এরা মূলত 2015 সালে সিপি 2017 সালে দিতে পারে। আপনার বক্তব্য 2 বছর পরে দিচ্ছে। আপনার গভর্নমেন্ট
6 বছর 5 বছর একটা রিপোর্ট দিতে হবে। এই রিপোর্টগুলা দেখুন, আমরা অনেক রিপোর্ট চাপা পড়ে থাকে। যেমন আমরা দেখলাম সুখরাম দেববর্মা এখানে হত্যা হলো, নো রিপোর্ট। ইভেন ইটসেলফ আমাদের হেলথ মিনিস্টার বিমল সিনহা ইউসুফ কমিটির এটাও গন্ডাসরের এডিএম মারা গেল, কল্পনা জমাতিয়া মারা গেল, অনেক কিছু মারা গেল। এই তথ্য কোন জায়গাতে ওরা চিন্তা করো। ইভেন আমি যা বুঝি, মন্ত্রী বিমল সিনহার স্ত্রী বিজয়লক্ষ্মী সিনহা এমএলএ ছিলেন, উনিও তো ইস্যু কমিশনের তথ্য চালেন, ওনাকেও তো দিল না ওনার সরকার, তাদের সরকার, তাদের পার্টি। এটা তারা বিরোধী দল হিসেবে বিরোধী করে, এটা বিরোধী হিসেবে বিরোধী করে, আর কিছু না। গভর্নমেন্ট দেবে, আর কোন প্রশ্ন? এখন দেবে। সবাইকে ধন্যবাদ। 90টা গ্রাম পঞ্চায়েত আউট অফ এডিসি এরিয়াতে, ওইখানে কিন্তু 600-র উপরে গ্রাম পঞ্চায়েত বৃদ্ধি হয়েছে। কারণ আমরা জানি প্রত্যেক 10 বছর অন্তর অন্তর জনসংখ্যা বৃদ্ধি হয় বিভিন্ন কারণে। এর জন্য যদি প্রয়োজন হয় হয়তো আসন সংখ্যা বাড়বে, নতুবা পঞ্চায়েতের সংখ্যা বাড়বে। ঠিক তদ্রূপ আমাদের এডিসি এরিয়াতে 587টা ভিলেজ কমিটি আছে। কাজে আমি এডিসি অধিবেশনে প্রস্তাব করেছি এবং সেই হিসাবে এডিসি প্রশাসন থেকে যে অনেকটা ভিলেজ কমিটি এরকম বৃদ্ধি পেয়েছে। যেমন ধরুন কাঞ্চনপুর প্রপার একটা গাঁও সভা, সেখানে প্রায় 8-9 হাজার ভোটার, একই ভিলেজ কমিটি। এইরকম পেচারটল মেন যেগুলো প্লেন এরিয়াতে, এগুলো অনেক কিছু। হয়তো সেখানে আসন সংখ্যা বাড়বে, নতুবা সেখানে ভিলেজ কমিটি আরও 1টা থেকে 2টা হবে। এরকম প্রস্তাব এডিসি অ্যাডমিনিস্ট্রেটরে করা হয়েছে। আমরা 29 ডিস্ট্রিক্টে মোটামুটি আমরা কমপ্লিট করেছি। এটা একটা পয়েন্ট। আর আরও একটা জিনিস হচ্ছে যে বলছে তারা এডিসি এলাকার উন্নয়নের ব্যাপারে। আপনারা বলুন তো, এই সরকার আসার পরে 15 ফিনান্স কমিশনের মাধ্যমে একমাত্র 6 শিডিউল এলাকাগুলোতে ফিনান্স কমিশনের টাকা দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু দেওয়া হয় নাই ফিনান্স কমিশনের টাকা। তাহলে ফিনান্স কমিশনের টাকা আমরা পাচ্ছি। এরপরে বলুন, তারা খবরক ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলছে। আপনারা বলুন তো, ত্রিপুরা রাজ্যে 22টা ডিগ্রি কলেজ আছে, এতদিন শিক্ষক ছিল নি ওই কলেজগুলোতে। কিন্তু 2022-এ আমরা 22টা কলেজের মধ্যে 17 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খবরক ল্যাঙ্গুয়েজের উপর করা হয়েছে। বাকিটা যে 4টা করা হয় নাই 22-এর মধ্যে, এটা হচ্ছে এসসি রিজার্ভেশন, যেটা জেনারেল রিজার্ভেশনে পর্যন্ত এসটিরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে টিপিএসসির মাধ্যমে। তাহলে এই যে আমরা আমাদের সরকার, এটা তো অনেক কিছু, এটা মানে তারা দেখাচ্ছে খবরক ল্যাঙ্গুয়েজ তারা ডেভেলপমেন্ট করতে, অমুক করতে, কিন্তু কলেজের শিক্ষক ছাড়া আমরা নিয়োগ করেছি। জেনারেল ক্যাটাগরিতে আমরা এসটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। কাজে এখানে যে আরও কি বলছে তারা, আপনি যে প্রশ্নটা আছে তাদের দাবিগুলো আমরা সমর্থন করি কিনা। তারা বলছে 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল অতি দ্রুত কার্যকরী করতে হবে। আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই, 2001 14ই মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এল.কে. আদবানিজি। তখন প্রত্যেকটা 6 শিডিউল এরিয়াতে আপনার 6 শিডিউল অ্যামেন্ডমেন্টের জন্য পাঠানো হয়েছে। কারণ আপনারা জানবেন 1995 প্রথম কার্বি আংলং এবং ডিমা হাসাওতে 15টা দপ্তর তাদেরকে হস্তান্তর করা হয়, কিন্তু বাকিগুলোতে হয় নাই। বাজপেয়ীজি ক্ষমতায় আসার পরে আদবানিজির সাথে তখনকার চিফ এক্সিকিউটিভ মেম্বার দেবব্রত করে উনি দেখা করেছিলেন। দেখা করার পর ওনাকে কথা দিয়েছেন আমি পাঠাবো। সেই মোতাবেক 2001 14ই মার্চ ওনারা পাঠিয়েছেন। নগেন্দ্র জমাতিয়া তৎকালীন বিধায়ক 24শে ডিসেম্বর 2003 বিধানসভাতে প্রশ্ন এনেছিলেন যে কেন্দ্র থেকে কোনো বিল 6 অধিক ক্ষমতার জন্য কোনো প্রস্তাব এসেছে কিনা। তৎকালীন জনজাতি কল্যাণ মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার জিতেন চৌধুরী উনি কি উত্তর দিয়েছিলেন, বলছিলেন যে এটা এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। কতদিন পরে আপনারা হিসাব করে দেখুন,
দুই বছর 9 মাস 10 দিনের মাথায় পবিত্র বিধানসভাতে উনি উত্তর দিয়েছেন কি সেটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। এখনো পর্যন্ত সেই বিল কোথায় কেউ যায় না, কারণ পাতানি হয় না প্রস্তাব, ভিউজটা মতামত পাতানি হয় না। 2012 আর একটা এসেছে 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল। ওই অ্যামেন্ডমেন্ট বিলে চাওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের পরিবর্তে এটা অটোনোমাস টেরিটরি কাউন্সিল হবে কিনা। তখন এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন রঞ্জিত দেববর্মা। রঞ্জিত দেববর্মা খুব সুন্দরভাবে উনি লিখেছেন, কি লিখেছেন, ত্রিপুরার 6 শিডিউল একটা ডিস্ট্রিক্ট না, ত্রিপুরা রাজ্যের 8টা অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা নিয়ে, ডিস্ট্রিক্ট নিয়ে, বিভিন্ন পার্ট নিয়ে এডিসিটা, কাজে এটা টেরিটরিয়াল কাউন্সিল হোক। জানেন, আপনারা অবশ্যই জানবেন, এই কারণেই 2015-তে তাদের পার্টির মধ্যে ওনাকে পুনরায় আবার চিফ এক্সিকিউটিভ মেম্বার করা হয় নাই। এডিসির প্রস্তাব ছিল, সিপিএম পরিচালিত এডিসি, যে টেরিটরিয়াল কাউন্সিল হোক। স্টেট গভর্নমেন্ট কি পাঠিয়েছেন, করেছে না টেরিটরিয়াল কাউন্সিল হবে না, এটা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হবে। স্টেট গভর্নমেন্টের ভিউজ, এডিসির ভিউজকে নস্যাৎ করে দিয়ে। এরপরে দেখুন, আমি নিজে ছিলাম, কিরেন রিজিজুর সাথে দেখা করেছে 2014 লাস্টে নভেম্বরে। কিরেন রিজিজু তখন আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি অতি সত্বর একটা কমিটি করব এবং নতুন করে আরো অ্যামেন্ডমেন্ট বিল আমি পাঠাবো সমস্ত স্টেটে 6 শিডিউল অ্যামেন্ডমেন্টের জন্য। 2015 মার্চ মাসে আবার একটা বিল এসেছে, তার উত্তর কবে দিয়েছেন জানেন, 2017-তে পাঠিয়েছেন। কি ছিল ওই বিলে, 2 বছর পরে পাঠিয়েছেন। কি ছিল, যে আপনি ধরো বড়োল্যান্ডের মতো ক্ষমতা, কার্বি আংলংয়ের মতো ক্ষমতা এটা ত্রিপুরাতে দেওয়া যায় কিনা, নট রিলেটেড ইন ত্রিপুরা। কে দিয়েছে বিউজ, তৎকালীন বামফ্রন্ট সরকার, এই জিতেন বাবু তারা। আর তারাই বলছে এডিসির উন্নয়নের কথা, জনজাতিদের উন্নয়নের কথা, লজ্জা করে না? কাজে এটা হচ্ছে, আমরা চাই যে 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, আমরা কিন্তু দুল পিটাই নাই, কাজ করতে গিয়ে বিজেপি প্রচারে যাই, কিন্তু আমরা নির্লসভাবে সেই কমিটি, সেই যেটা 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল কিভাবে সেটা করা যায়। যেমন ধরুন আজকে এক্সাম্পল, আপনার কি আছে 3-স্টার পঞ্চায়েত সিস্টেম আউট অফ এডিসি এরিয়াতে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ব্লক পর্যায়ে, জেলা পর্যায়ে জেলা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, ওইখান থেকে তাদের পরিকল্পনা তৈরি করার জন্য ডিএমএনএতে পরিকল্পনা তৈরি করার জন্য ব্যবস্থা থাকে, ঠিক না? কিন্তু এডিসিতে আমরা যে এডিসি মেম্বার, আমাদের কোনো ব্যবস্থা নেই সেটা। কাজেই জেলা পর্যায়ে যে প্ল্যানিং কমিটি থাকবে ডিএম এর নেতৃত্বে, ওইখানে বিভিন্ন ধরো পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যারা, জেলার সভাধিপতিরা থাকবে, প্রতিনিধিত্ব করবে, কিন্তু এডিসির থেকে ওইখানে প্রতিনিধিত্ব করার কেউ সুযোগ নেই। যার জন্য 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিলে আমাদের বিজেপি সরকার, আমাদের রাজ্য সরকার সেটা অনুমোদন দিয়েছে। সেইভাবে আমাদের পরিকল্পনা তৈরি করার জন্য টেরিটরি কাউন্সিলের মাধ্যমে পরিকল্পনা তৈরি করার ব্যবস্থা থাকবে। আর একটা বিষয় হচ্ছে, তারা বেশ কয়েকটি বিষয়ের মধ্যে একটা অভিযোগ করেছে যে এডিসি কে আর্থিকভাবে বঞ্চনা করার কথা বরাবরই বলছে, এবং আমাদের জনজাতিদের ডেভেলপমেন্ট করার জন্য স্পেসিফিক্যালি 58 ব্লকের মধ্যে 12টা ব্লকে অ্যাসপিরেশন ব্লক ডিক্লেয়ার করেছে। এই অ্যাসপিরেশন ব্লকের মধ্যে সবচেয়ে বেশি রেগার কাজ থেকে শুরু করে সব লাইন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে। প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর এখন প্রত্যেক সিপিএম, কংগ্রেস, আইপিএফটি, বিজেপি কোনো বেরি না করে সবাইকে দিচ্ছে। এইটাই আমাদের ভারতীয় জনতা পার্টির সবচেয়ে লেজিভ, এটা চোখে দেখার মতো, এটাই আমরা মনে করি। আর সিপিএম গণমুক্তি পরিষদ যে আন্দোলন করবে এটা ইউজলেস ছাড়া কিছু না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.